আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। রাজধানীর মোহাম্মদপুর এলাকায় রামচন্দ্রপুর খাল এবং সংলগ্ন সড়কের জায়গায় অবৈধভাবে দখল করে গড়ে ওঠা সাদিক অ্যাগ্রো ফার্মে উচ্ছেদ অভিযান চালাচ্ছেন ঢাকা সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। বেলা 12:30টার দিকে এই অভিযান শুরু হয়। সাদিক অ্যাগ্রোর মূল ভবনের একটি দেওয়াল সহ অধিকাংশ স্থাপনাই খালের জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে। উচ্ছেদ অভিযানের আগে এ বিষয়ে সাদিক অ্যাগ্রোকে নোটিশ দেয়া হলেও খামার কর্তৃপক্ষ সেই সতর্কবার্তা উপেক্ষা করে গেছে বলে জানান সিটি কর্পোরেশন। অবশ্য অভিযান শুরুর আগে নিজেরাই স্থাপনা সরিয়ে ফেলতে শুরু করে স্থানীয়রা। আগেভাগেই সরিয়ে নেওয়া হয় বেশিরভাগ পশু। শুরু করেছেন আমরা সাবেক আইজিপি বেনজির আহমেদের পাসপোর্ট জালিয়াতির সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে পাসপোর্ট অধিদপ্তরের কর্তা ব্যক্তিরা মুখে যেন কুলুপ মেটাচ্ছেন। এ বিষয়ে কোনো মন্তব্য করতেই রাজি নন তারা। সন্দেহভাজন কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকে চলছে অনুসন্ধান। এখন পর্যন্ত তথ্য জালিয়াতি করে বেনজিরের 7টি পাসপোর্টের সন্ধান পেয়েছে সংস্থাটি। বিস্তারিত জানাচ্ছেন সুমন তানভীর। আসলে হয় না, কারণ নিজের ফিঙ্গার তো নিজে দিতে হবে। পরে কইছে না, এখানে আসতে হবে, আবেদন করে নিজেরটা নিজের করতে হবে। ভুল থাকলে এখানে কোনোভাবেই উতরে দেওয়ার সিস্টেম নাই। না, এখন পর্যন্ত সম্ভব নেই, এসেই করতে হবে। ঢাকা বিভাগীয় পাসপোর্ট অফিসের প্রধান কার্যালয়ে ছবি ও ফিঙ্গারপ্রিন্ট দিতে আসা মানুষের কাছে প্রশ্ন ছিল, পাসপোর্ট অফিসে না এসে কি পাসপোর্ট করা সম্ভব? বেশিরভাগের কাছেই প্রশ্নটি অবান্তর লেগেছে। না আসলে কোনো সম্ভবই না। তবে সাবেক আইজিপি বেনজির আহমেদ পাসপোর্ট অফিসে না গিয়েই পরপর 7টি পাসপোর্ট করে ফেলার প্রসঙ্গ টানতেই দিশেহারা জবাব দেন তারা। সিস্টেম করছেন, বাট সেটা আমরা সাধারণের জন্য। না এসে পাসপোর্ট করা যায় এরকম কোনো ধারণা আমার নাই। এটা সম্ভব বলে আমার মনে হয় না, কিন্তু তারা কিভাবে করে ওটা তারা আমরা বলতে পারবো না। এমন দিশেহারা উত্তর নিয়েই প্রশ্নের জবাব খুঁজতে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ে যায় আরটিভি। তবে তাকে পাওয়া যায়নি, ফোন করেও কোনো সাড়া মেলেনি। দুদকের অনুসন্ধানে এ পর্যন্ত যে 5টি পাসপোর্টের সন্ধান মিলেছে, যার কোনোটি করতেই পাসপোর্ট অফিসের বারান্দা পর্যন্তও যেতে হয়নি বেনজিরকে। এমনকি পেশার জায়গায়ও দিয়েছেন প্রাইভেট সার্ভিস। এমন ভয়ঙ্কর তথ্য গোপন করায় পাসপোর্ট অফিসের যেসব কর্মকর্তাকে দুদক জিজ্ঞাসাবাদ করেছে, আগারগাঁও পাসপোর্ট অফিসের পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন তাদেরই একজন। তবে নিজেদের গাফিলতি ঢাকতে মুখে যেন কুলুপ এঁটেছেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বলছে, পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সহযোগিতা ছাড়া এমন জালিয়াতি করার সুযোগ নেই। এ ঘটনায় জড়িত সবাইকে শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। পুরো পাসপোর্ট বিভাগে যে সমস্ত উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ ছিলেন, তাদের থেকে শুরু করে বিমানবন্দরে তিনি যেহেতু এই পাসপোর্ট ব্যবহার করে বিদেশ ভ্রমণ করেছেন বলে তথ্য প্রকাশিত হচ্ছে, তাদের কাছে তো অজানা নয় যে এই ব্যক্তি পুলিশের আইজিপি, তিনি কেমন করে, বা তিনি র্যাবের প্রধান, তিনি কেমন করে ব্যক্তিগত পাসপোর্ট হিসেবে ব্যবহার করতে পারেন। যদি কোনো ব্যক্তি যদি ভুল তথ্য দেন পাসপোর্টের মধ্যে, তার পাসপোর্ট যদি ভুল তথ্য বেয়ার করে, সেই ক্ষেত্রে কিন্তু তাকে 2 বছরের ইমপ্রিজনমেন্টের একটা অফেন্স সে কিন্তু কমিট করছে। যেই ব্যক্তিরা তাকে সাহায্য করছেন এই পাসপোর্ট পাওয়ার জন্য ভুল তথ্য রিসিভ করে, তারাও ইকুয়ালি এই অফেন্সগুলোর জন্য তারা কিন্তু আপনার লায়াবল হবে। দুদকের জিজ্ঞাসাবাদে পাসপোর্ট অফিসের কর্মকর্তারা একে অপরের ওপর দায় চাপালেও সম্পৃক্ততা পাওয়া গেলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে সংস্থাটি। সুমন তানভীর, আরটিভি, ঢাকা। কেঁচো খুঁড়তে সাপ অথবা থলের বিড়াল, বেরিয়ে আসা সব প্রবচনকে পেছনে ফেলে এখন শীর্ষে লাখ টাকার ছাগলে খেলো কোটি টাকার সম্পদ। দর্শক, বলছি সরকারি প্রভাব খাটিয়ে অঢেল সম্পদের মালিক বনে যাওয়া সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের কথা। পরিবারের সদস্যরাও এখন তার দায় নিতে চান না। মতিউরের প্রথম পক্ষের কন্যা কানাডা প্রবাসী ফেরজানা রহমান ইশপিতার ফাঁস হওয়া অডিও বার্তায় তিনি বলেন, সব অপকর্মের দায় মতিউরের। পিতার শাস্তিও দাবি করেন তিনি। আরও জানাচ্ছেন শাকিলা করিম। আমাদেরকে ধোকা দিছোস, এটা আমরা কি করুম?
আমরা কই যামু, আমরা কারে মুখ দেখামু? এই ক্ষোভ সমালোচিত সাবেক রাজস্ব বোর্ডের সদস্য মতিউর কন্যার। বাবার অপকর্মের খবর যখন সবার মুখে মুখে, তখন জন্মদাতাকেই দাঁড় করালেন বিচারের কাঠগড়ায়। সে আমার মারে ধোকা দিছে, সে আমারে ধোকা দিছে, আমার ভাইরে ধোকা দিছে, আমার ভাইয়ের একটা বাচ্চা হইছে, সে আমাদের ধোকা দিছে। আমি তারে ছাড়ুম জীবনও না, কিন্তু তার জন্য আমার নাম নষ্ট হবে, মার নাম নষ্ট হবে, এইটা তো আমি হইতে দিব না। ইপসিতা তার পিতার পাপ আর অপকর্মের শাস্তি চান। আত্মগোপনে থাকা তার মা রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়লা কানিজ ও ভাই অর্ণব মতিউরের অপকর্মে চরম বিব্রত। কানাডা প্রবাসী ফারজানা রহমান ইপসিতা স্বজনের কাছে ভয়েস মেসেজে এভাবেই ক্ষোভ জানান। মা হাও করে কান্দে, আমার ভাই কান্দে, আমার ভাই কান্দে। আমার ভাই আমারে বলে, আপু আমার বাপ আমাদের কখনো ভালোবাসে নাই রে বাপু, ভালোবাসলে সে এরভাবে চিট করতো না। ইপসিতা তার ভয়েস মেসেজে বলেন, সাধারণ মানুষের দোষ নেই, ধোঁকাবাজ তার পিতাকে বাঁচানোর কোনো ইচ্ছাও তার নেই। বর্তমান পরিস্থিতির জন্য দ্বিতীয় পক্ষের স্ত্রী সন্তানদের দায়ী করেন তিনি। মানুষের দোষ তো নাই রে ভাই, দেশের মানুষ তো আসলেই কষ্ট করে। এই লোকটা আমার মারে এত বড় চিট করলো ভাই। বিশ্বখ্যাত ম্যাকলারেন ব্র্যান্ডের দামি গাড়ি সহ কানাডায় বিলাসী জীবনযাপন করেন মতিউর কন্যা ইপসিতা। তার ভাই বোন সহ পরিবারের অন্য সদস্যেরও বিপুল সম্পদের খবর এরই মধ্যে প্রকাশ পেয়েছে। শাকিলা করিম, RTV, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দারিদ্র্য মুক্তির মূল শক্তি হবে শিক্ষা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষা পদক 2023 প্রদান এবং জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন করে তিনি কথা বলেছেন। সরকার প্রধান বলেন, স্মার্ট বাংলাদেশের পরিচালক হবে আজকের শিশুরা। প্রযুক্তি জ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম এই দেশকে এগিয়ে নেবে সমৃদ্ধির দিকে। রুহুল আমিন তুহিন আরো জানাবেন। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ও প্রাথমিক শিক্ষা পদক প্রদান উপলক্ষে এই আয়োজন। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে কৃতিত্ব দেখানো ক্ষুদে শিক্ষার্থীদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতের কথা মাথায় রেখে জনমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলছে সরকার। শতকরা কমপক্ষে 4 ভাগ সম্পদ শিক্ষা খাতে ব্যয় হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। কলেজ ও স্কুল শিক্ষকদের, বিশেষ করে প্রাথমিক শিক্ষকদের বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে হবে। নিরক্ষরতা অবশ্যই দূর করতে হবে। স্মার্ট বাংলাদেশের পরিচালক হবে আজকে শিশুরাই। তাই কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান সরকার প্রধান। শিশু ভর্তির হার বৃদ্ধি করা, শিশু শ্রম যাতে বন্ধ হয় তার ব্যবস্থা নেওয়া, ঝরে পড়া বন্ধ হয় তার ব্যবস্থা নেওয়া, 4000 স্যাটেলাইট বিদ্যালয় নির্মাণ, প্রাথমিক শিক্ষা উপবৃত্তি প্রদান চালু এবং এ সমস্ত পদক্ষেপ আমরা নিয়েছিলাম। প্রধানমন্ত্রী জানান, প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্য সরকারের। ভবিষ্যতে চন্দ্রজয়ের প্রস্তুতিও থাকতে হবে। শ্রদ্ধা জানাই মহান মুক্তিযুদ্ধে আমরা। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। শত কোটি টাকা ছাড়িয়েছে আওয়ামী লীগের দলীয় ফান্ডের জমা। মোট 21টি ব্যাংক হিসেবে এই টাকা জমা আছে দলটির। আওয়ামী লীগের আয় ব্যয়ের হিসেব বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে। বেলা 11টার দিকে আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আশিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন সচিবালয়ে ইসি সচিব শফিউল আজিমের কাছে 2023 সালের আয় ব্যয়ের হিসেব জমা দেয়। হিসেব বিশ্লেষণ করে দেখা যায় 2022 সালের তুলনায় 23 সালে আয় এবং ব্যয় দুটোই বেড়েছে আওয়ামী লীগের। বছর শেষে ব্যাংকে জমা ছিল 90,55,31,000 টাকা। বর্তমানে আওয়ামী লীগের দলীয় ফান্ডে জমা 100 কোটি টাকা ছাড়িয়েছে বলে জানান আশিকুর রহমান। 90,55,31,000 টাকা। তারপরে 6 মাসের মধ্যে ইনকাম বেড়েছে, এখন আমরা 100 কোটি ক্রস করে গেছি। আর আমাদের অন্য দলের যদি খরচা হয় কোনো কাজে 10 টাকা, আমাদের 2 টাকায় সেটা হয়ে যায়। কারণে যে আমাদের নিজের দলে যারা কর্মী থাকে, নেতৃবৃন্দ আছেন, তারা ত্যাগী নেতা, নিজের পকেটেও তারা খরচা করেন। সরকার বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতে এবং হত্যার উদ্দেশ্যে বন্দী করে রেখেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি। অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবিতে এই মানববন্ধনের আয়োজন করে নারী ও শিশু অধিকার ফোরাম। মির্জা ফখরুল বলেন, সারা বিশ্বে গণতন্ত্রের জন্য যেসব নেতা লড়াই সংগ্রাম করে যাচ্ছেন তাদের মধ্যে অন্যতম বেগম খালেদা জিয়া। তাকে রাজনীতি থেকে সরিয়ে দিতে বেআইনিভাবে দীর্ঘদিন ধরে কারাবন্দী করে রাখা হয়েছে।
তিনি প্রায় 2 বছরের বেশি জীর্ণ পরিত্যক্ত কারাগারে ছিলেন। এরপরে হাসপাতালে নিয়ে আসা হয়েছে, সেখানেও তিনি কোনো চিকিৎসা পাননি। একেবারে শেষে তাকে বাসায় নিয়ে আসা হয়েছে। 6 মাস করে সাজা স্থগিত করছে, তার মানে সাজা কিন্তু কমছে না, সেই সাজা আবার যুক্ত হবে ভবিষ্যতে যখন তাদের প্রয়োজন হবে। এটা একটা আরেকটা খেলা। আবারও অস্থির ডিমের বাজার। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক অভিযানেই প্রতি ডজন ডিমের দাম কমে গেল 20 টাকা। 170 টাকা থেকে কমে বিক্রি হচ্ছে 150 টাকায়। আর এ সময় তালিকা এবং ক্যাশ মেমোতে গরমিল পাওয়ায় 3টি প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়েছে। ভোরে রাজধানীর তেজগাঁও কাঁচা বাজারে এই অভিযানে গেলে ভোক্তার কর্মকর্তাদের সঙ্গে বাদানুবাদে জড়ান পাইকারি ব্যবসায়ীরা। ডিম বিক্রির কোনো নীতিমালা নেই বলে দাবি করেছেন তারা। মাহিন আরাফাতের সহযোগিতায় আরও জানাচ্ছেন ইফতেশামুল গনি। স্বল্প দামে সহজলভ্য আমিষ হিসেবে পরিচিত ডিম। নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে মধ্যবিত্তরা আমিষের জন্য ডিমের উপরে নির্ভর করেন, কিন্তু সপ্তাহখানেক ধরে লাগামহীন দামের কারণে এখন ডিম কেনাই যেন কষ্টসাধ্য হয়ে পড়েছে। একটি ডিম কিনতে গুনতে হচ্ছে 14 টাকা। ডিমের বাজারকে স্বাভাবিক করার লক্ষ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাঠে নেমেছে। ভোরে তেজগাঁও কাঁচা বাজারে অভিযান চালিয়ে 3টি প্রতিষ্ঠানকে 50,000 টাকা জরিমানা করা হয়। তাদের বিরুদ্ধে মূল্য তালিকা নির্ধারণ না করে SMS এর মাধ্যমে দাম বৃদ্ধির অভিযোগ পাওয়া যায়। SMS এর মাধ্যমে তো মূল্য নির্ধারণ করার যে প্রক্রিয়া, এটি তো অস্বচ্ছ, ট্রান্সপারেন্সি এর ভিতর নেই, এবং কোথা থেকে দেওয়া হচ্ছে এগুলো ইনারা নিজেরাই মূলত এগুলো একটা গ্রুপ তৈরি করে এটা নিয়ন্ত্রণ করছে। আমাদের কাছে স্পষ্ট আছে যে তেজগাঁও এই বাজার সমিতি, ডিমের যে সমিতি আছে, এখান থেকে মূলত এটি করা হচ্ছে। যদিও ডিমের বাড়তি দাম নিয়ে নিজেদের পক্ষে খোরা যুক্তি দেখান ব্যবসায়ীরা। এবং আমাদের ব্যবসায়ীদের জন্য নির্দিষ্ট কোনো নীতিমালা আছে আজ পর্যন্ত যে একটা পাইকারি সেল ডিম করলে সে কত কমিশন পাবে, তার খরচ কত, সেই হিসাব আছে? তাহলে মূল্য তালিকা ঝুলাই দাও, ডিম বিক্রি করো। মূল্য তালিকা ঝুলাই দিয়ে সাইডে যে মানে যারা মিডিয়া আছে তারা আমাদেরকে রেট ধরে দেয়, তার থেকে আমরা 25-30 টাকা আমাদের খরচ, আমরা 5-10 টাকা ধরে আমাদের ব্যবসা করি। ডিমের বাজার স্থিতিশীল রাখতে সিন্ডিকেট বিরোধী ভোক্তা অধিকারের অভিযান অব্যাহত থাকবে। এই মাসে ট্রেড মানে ক্যাশ মেমো নেই, গত মাসের 12 তারিখের। ইফতেশামুল গনি, RTV, ঢাকা। সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেনে এক তরুণীকে ধর্ষণের ঘটনায় রাসেল নামে আরও একজনকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। ভোরে নোয়াখালীর বেগমগঞ্জের কুতুবপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা SM শহীদুল ইসলাম জানিয়েছেন, ভুক্তভোগী ওই তরুণী রেলওয়ে থানায় মামলা করেন। এরপর প্রথমেই জামাল, শরীফ এবং রাশেদুল নামে 3 জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। তাদের বিরুদ্ধে 7 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। গ্রেফতার 4 জনই রেলওয়েতে কাজ করা SA কর্পোরেশনের কর্মচারী। আর এই ঘটনায় SA কর্পোরেশনের সকল কার্যক্রম স্থগিত করেছে পাহাড়িকা উদয়ন এক্সপ্রেস ট্রেন কর্তৃপক্ষ। অভিযোগ পাওয়া মাত্রই আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি, এবং আমরা এখন যেহেতু একটা ব্যবস্থা শুরু করেছি, আমরা চিন্তা করব যে অন্যান্য যারা এখানে আছে কাজ করে সবার ব্যাপারে পুলিশ ভেরিফিকেশন করার জন্য। 8 মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজায় সামরিক হামলা চালাচ্ছে ইসরায়েল। নির্বিচার ওই হামলায় অস্ত্র, গোলাবারুদ সরবরাহ সহ সব ধরনের সহযোগিতা করে আসছে পশ্চিমা দেশগুলো। এবার ইসরায়েলকে গোপনে অস্ত্র সরবরাহের অভিযোগ উঠল ভারতের বিরুদ্ধে। আন্তর্জাতিক গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে ইসরায়েলের ভারতীয় অস্ত্র ব্যবহারের বিষয়টি উঠে আসে। রাকিব হাসানের রিপোর্ট। ইসরায়েলের কাছে গোপনে ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্য বিক্রি করছে ভারত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে যখন মৃত্যুর সংখ্যা 38,000 ছুঁই, তখন অস্ত্র রপ্তানির এ তথ্য ফাঁস হলো। নয়াদিল্লি এদিকে কূটনৈতিক সমাধানের কথা বলছে, সংলাপকে প্রাধান্য দিচ্ছে। অন্যদিকে ইসরায়েলের কাছে অস্ত্র রপ্তানি করছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার হাতে আসা নথিগুলো পর্যালোচনা করে বলা হয়, ইসরায়েল গাজায় যুদ্ধ চালানোর জন্য ভারতীয় অস্ত্র গ্রহণ করেছে। গত 6 জুন গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে ইসরায়েল জাতিসংঘের একটি আশ্রয় কেন্দ্রে বোমা হামলার পর কুদস নিউজ নেটওয়ার্ক ইসরায়েলি যুদ্ধবিমান থেকে ফেলা একটি ক্ষেপণাস্ত্র কিছু অংশের ভিডিও প্রকাশ করে।
যার লেবেলে স্পষ্টভাবে লেখা ছিল মেড ইন ইন্ডিয়া। এপ্রিল মাসের 2 তারিখে ভারতের চেন্নাই থেকে অস্ত্র ও গোলাবারুদ নিয়ে বোরকাম নামে একটি জাহাজ ইসরায়েলের উদ্দেশ্যে রওনা হয়। পথে স্পেনের যাত্রা বিরতির চেষ্টা করলে দেশটির বামপন্থী সংগঠনগুলো প্রতিবাদ গড়ে তোলে। এ বিষয়ে দ্য ইভলিউশন অফ ইন্ডিয়াস ইসরায়েল পলিসির লেখক নিকোলাস ব্যারেল আল জাজিরাকে বলেন, ভারত তার অবস্থান থেকে সরে গিয়ে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করছে। এ নিয়ে আল জাজিরা গত 17 ও 21 জুন ভারতের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্তব্য নেওয়ার চেষ্টা করলেও কারো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাকিব হাসান, RTV। গাজায় ইসরায়েলি হামলায় প্রতিদিন গড়ে 10 শিশু তাদের একটি এবং উভয় পা হারাচ্ছেন। মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন জাতিসংঘের ত্রাণ সংস্থা UNRWA এর প্রধান ফিলিপ লেজারিনি। এছাড়া অসংখ্য শিশু তাদের বাহু কিংবা হাত হারিয়েছেন বলেও জানান তিনি। এদিকে গাজায় চলমান সহিংসতায় নিখোঁজ রয়েছেন প্রায় 21,000 শিশু। এর মধ্যে অন্তত 4,000 শিশু ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে জানায় সেভ দ্য চিলড্রেন। দর্শক, আমরা সংবাদের শুরুতেই সাদিক অ্যাগ্রোর সেখানে অ্যাগ্রোতে অভিযানের বিষয়ে জানাচ্ছিলাম। রাজধানীর সাদিক অ্যাগ্রোতে অভিযান স্থলে আছেন আমাদের সহকর্মী সাকিবুর রহমান। আমরা সরাসরি সেখানকার খবর শুনবো তার কাছ থেকে। সাকিব, এখানে আমরা শুনতে পাচ্ছিলাম যে খালের জমিতে জমজমাট বিলাসী ব্যবসা করে আসছিল সাদিক অ্যাগ্রো। তো কাদের কোন খুঁটির জোরে আসলে সাদিক অ্যাগ্রো এভাবে গড়ে তুললো তাদের ব্যবসা? সেই সাথে মালিক যে দাবি করে আসছিল যে উচ্চ বংশীয় দামি ছাগল তারা বিক্রি করে আসছে, তো সেগুলো এখন কোথায়? আসলে তাদের যে ধরনের পশুগুলো ছিল সেগুলো কিন্তু তারা এরই মধ্যে যে অংশটিতে উচ্ছেদ করেছে সেই জায়গাটি তারা সরিয়ে ফেলেছে। এই যে অংশটি দেখছেন উচ্ছেদে ভেঙে দেওয়া হয়েছে, এই জায়গাটিতে কিন্তু মূলত তাদের ছাগলের যে শেড গুলো সেই শেড গুলো ছিল সেগুলো কিন্তু সকাল থেকে তারা সরিয়ে নিয়েছে এবং সরিয়ে নেওয়ার পরবর্তীতে কিন্তু উচ্ছেদ অভিযান করেছে। যেহেতু এখানে জীবন্ত পশু রয়েছে সেক্ষেত্রে সেই সুযোগটি তাদেরকে দেয়া হয়েছে এবং পাশাপাশি যে সকল কর্মকর্তারা এখানে অভিযান চালিয়েছেন তারা বলেছেন যে এখানে যে সীমানা প্রাচীর করে দেওয়া হয়েছে, অর্থাৎ খালের যে জায়গাগুলো রয়েছে, খালের যে সীমানা, সেই সীমানার ভিতরে যারই স্থাপনা থাকুক না কেন সবগুলো তারা ভেঙে দিবে। এই যে অংশ দেখছেন এগুলো ভাঙা হলে পরে পর্যায়ক্রমে কিন্তু এগুলো ধীরে ধীরে তারা খনন করবেন এবং লাউতলা খালের যে পানি প্রবাহ সেটি তারা ফিরিয়ে আনতে চান এবং বলেছেন যে যেহেতু এটি বড় একটি কাজ, চাইলে একদিন বা 2 দিনে শেষ করা যায় না, যার কারণে তারা ধাপে ধাপে কাজগুলো করতে চান। আর আমরা দেখেছি যে আজকে সাদিক অ্যাগ্রোর পক্ষে কিন্তু যারা যে সকল এগ্রো ব্যবসায়ী রয়েছে মোটামুটি সবাই তারা এসেছেন, তাদের অ্যাসোসিয়েশন এখানে এসেছেন, সবাই আসলে তারা একজোট হয়ে তার পক্ষেই ছিলেন। যে তারা বলছেন যে একটি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্রের শিকার হচ্ছেন তিনি এবং যার ফলে কিন্তু এই অভিযান বা এই ধরনের কিছু করা হচ্ছে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই যে জায়গাটি, এই জায়গাটির মালিক কিন্তু সাদিক অ্যাগ্রো না, তিনি এই জায়গাটি ভাড়া নিয়ে থাকতেন এবং ভাড়া নিয়েছেন জমি, কিন্তু জমি ভাড়া নেওয়ার পরে যে স্থাপনাগুলো সেই স্থাপনাগুলো তিনি করেছেন এমনটি আমরা জানতে পেরেছি। জমির মালিক বলেছেন যে তার যেহেতু নিজস্ব কেনা জমি এবং যেটি খালের অংশ নয়, যার ফলে তিনি বলেছেন যে তার কোনো জায়গা দখল করা নেই। যদিও আমরা দেখেছি যে এই জায়গাগুলো কিন্তু সীমানার ভিতরে ছিল, যার ফলে তারা এগুলো ভেঙে দিল। সব মিলিয়ে বলা চলে যে উচ্ছেদ অভিযান প্রায় শেষের দিকে। এখন কিন্তু এই যে ভাঙার যে অংশগুলো রয়েছে সেগুলোকে সরানো হবে এবং পর্যায়ক্রমে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেগুলোকে খনন করে খালের পানি প্রবাহ আবার ফিরে আনা হবে। তো এই ছিল আমার কাছে উচ্ছেদ অভিযানের সর্বশেষ। রিদওয়ানা। শাকিব, ধন্যবাদ আপনাকে। বঙ্গবন্ধুর আত্মজীবনী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার লিখিত শেখ মুজিবুর রহমান আমার পিতা বই অবলম্বনে শিশু কিশোরদের জন্য নির্মিত অ্যানিমেটেড সিনেমা খোকার উদ্বোধন করেছেন ICT প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক।
দুপুরে রাজধানীর সামরিক জাদুঘরে অবস্থিত সিনেপ্লেক্সে পথশিশু এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে পূর্ণ দৈর্ঘ্য এই সিনেমা উদ্বোধন করা হয়। প্রতিমন্ত্রী জানান, শিশু কিশোরদের বঙ্গবন্ধুর জীবন সম্পর্কে ধারণা দিতেই এই সিনেমা নির্মাণ করা হয়েছে। এছাড়া শিক্ষামন্ত্রীর কাছে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছবিটি প্রদর্শনীর ব্যবস্থার অনুরোধ জানাবেন। সবাইকে অনুরোধ করব যে এটা যেন তারা দেখায়, কারণ এটার আমরা কপিরাইট রাখছি না, আমরা এটা উন্মুক্ত করে দেব। এটা দিয়ে যদি কেউ আয়ও করে অ্যাডভার্টাইজমেন্ট থেকে, সেটাও আমরা চাচ্ছি না, কারণ আমরা চাচ্ছি যে এটা সবাই দেখুক। 30 জুন থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় যানজট এড়াতে পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার আহ্বান জানিয়েছেন ডিএমপি ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মনিবুর রহমান। এছাড়া পথে সমস্যা হলে ট্রাফিক পুলিশকে জানানোর পাশাপাশি 999-এ কল দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে এইচএসসি পরীক্ষা 2024 উপলক্ষে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভায় তিনি এসব কথা বলেন। যানজট এড়াতে ট্রাফিক পুলিশের বিশেষ টিম মাঠে কাজ করবে বলেও জানান মনিবুর রহমান। এবার রাজধানীতে 80টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ধীর গতিতে বন্যার পানি কমছে সুনামগঞ্জ এবং মৌলভীবাজারে, এতে দুর্ভোগ বেড়েছে মানুষের। সুনামগঞ্জে বাড়িঘরের আশেপাশে পানি আটকে থাকায় অনেকেই বাড়ি ফিরতে পারেননি। আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফেরা মানুষ মানবেতর জীবনযাপন করছেন। বন্যা কবলিত এলাকায় দেখা দিচ্ছে ডায়রিয়া, চর্মরোগ সহ পানিবাহিত নানা রোগ। উজানে বৃষ্টিপাত না হওয়ায় মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ি এবং বড়লেখা উপজেলায় বন্যার পানি কমছে। তবে এখনও বাড়িঘর, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান পানিতে ডুবে থাকায় দুর্ভোগে আছেন মানুষ। 11 দিন ধরে কুলাউড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে হাঁটু পানি জমাট বেঁধে আছে। আর এই জেলায় এখনও পর্যন্ত বন্যার পানিতে ডুবে 7 জনের মৃত্যু হয়েছে। মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে শিক্ষক সহ 8 জন আহত হয়েছেন। বুধবার রাতে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। পুলিশ এবং স্থানীয়রা জানিয়েছেন, আধিপত্য বিস্তার নিয়ে মোল্লাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান রিপন পাটোয়ারি এবং সাবেক চেয়ারম্যান মহসিনা হক কল্পনার মধ্যে বিরোধ চলছিল। এর জেরেই রিপন চেয়ারম্যানের সমর্থকরা মুন্সিকান্দি এলাকায় অবস্থান করায় কল্পনার সমর্থকদের উপর হামলা এবং গুলিবর্ষণ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। বলিভিয়ার রাজধানী লাপাজে দেশটির প্রেসিডেন্ট বাসভবন সহ গুরুত্বপূর্ণ সরকারি ভবন ঘিরে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। ওই অভিযানের পরপরই সেনাপ্রধান হুয়ান হোসে সোনিয়াকে তার পদ থেকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট আর্চি। রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয় হোসে উইলসন সানচেজকে। তিনি সেনা সদস্যদের ব্যারাকে ফিরে যাওয়ার নির্দেশ দেন। এর কিছুক্ষণ পরই প্লাজা মুরিলো চত্বর থেকে সেনা সদস্য এবং ট্যাঙ্কগুলোকে সরিয়ে নিতে দেখা যায়। দুপুরের সংবাদ এ পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নাম্বারে ডায়াল করুন। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।